বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মেডিকেল বোর্ড প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করছে। পরিবারের সদস্যরা প্রতিনিয়ত চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন। এই অবস্থা বজায় থাকলে শারীরিক অবস্থার আরও উন্নতি সম্ভব বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে। আমরা অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণায়ন। বুধবার তিনি হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান। জানা গেছে, সিটি স্ক্যানে মস্তিষ্কের ইসকেমিয়া বেড়েছে, তাই হাদির অবস্থা এখনও সংকটজনক। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বার্তায় জানিয়েছেন, রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণায়ন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া এবং প্রার্থনা করার অনুরোধ করেছেন। আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার থেকে অবকাশকালীন ছুটিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট, তাই আজ ছিল তার শেষ কর্মদিবস। সকালে প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দায়িত্ব পালনকালীন সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ছিলেন প্রাতিষ্ঠানিক সততার এক সুদক্ষ কারিগর। পরে প্রধান বিচারপতি বলেন, সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সঙ্গে আমাদের সম্পর্ককে বিশুদ্ধ এবং জবাবদিহিতামূলক করা। পরে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরে মাজদার হোসেন মামলার রায়ে পূর্ণতা এসেছে। প্রধান বিচারপতির এন্টার বক্তব্যের মোদ্দা কথা হলো, গণতন্ত্র আমাদের অন্যতম লক্ষ্য। ওনার বক্তব্যের অন্যতম মূল মোদ্দা কথা হলো, এই সংবিধান আমাদের মূল ভিত্তি, এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই সংবিধানকে কেন্দ্র করেই আমরা আমাদের মূল্যায়ন করব, সংযোজন, বিয়োজন, সংশোধন এই সংবিধানকে আবদ্ধ করি। আওয়ামী লীগের শাসনামলে 26 জনকে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক বর্তমান 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। গত 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহিল আমান, আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা। তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। 24 জুলাই আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী MH তামিম। অন্যরা বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.প.ম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ 7 জনের বিরুদ্ধে
জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী 29শে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনীত প্রার্থীদের সঙ্গে আজও মতবিনিময় সভায় বসেছে বিএনপি। দ্বিতীয় পর্যায়ে আজ 100 জন মনোনীত প্রার্থীর সঙ্গে বৈঠক করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতারা। সকালের রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনীত প্রার্থীরা আসতে শুরু করেন। বেলা 11টা থেকে বৈঠক শুরু হয়। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের সঙ্গে কথা বলবেন তারেক রহমান। এই বৈঠকে নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের জন্য সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল ও মাঠ পর্যায়ে কার্যক্রম বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে। যেটা বলতে চাই সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন নির্দেশনাটি স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়সমূহের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে বিধায় উক্ত অফিসসমূহে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উক্ত অফিসসমূহে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামালের সুরক্ষা সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এই অবস্থায় রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের অফিসসমূহের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের সদয় নির্দেশনা দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বলেছে কমিশন। ধার করে নয়, বরং দেশের রিজার্ভ নিজেদের সক্ষমতাকেই বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর ERF মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। গভর্নর বলেন, বাংলাদেশে খেলাপি ঋণ প্রায় 36%, যা হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি। তবে ডিসেম্বরের পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তিনি আরও বলেন, IMF এর ঋণ ছাড়াই চলতি বছর শেষে বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়াবে $34 থেকে $35 বিলিয়ন। দেশের সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংককে ধ্বংস করতে পারে না, এখানে কর্মকর্তাদের সহযোগিতা লাগে। সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য আমরা বলবো যে তাদেরকেও এখানে দায়বদ্ধ হতে হবে আগামীতে। এখানে এক হাতে তালি বাজে না, দুই হাতে লাগে। কাজে কর্মকর্তা, ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষ সবারকের জন্যই আমরা এখানে কিছু শাস্তিমূলক ফাইন্যান্সিয়াল পেনাল্টির ব্যবস্থা করছি, যে তাদের আমরা কিন্তু এগুলো দেব না আগামীতে যদি এটা হয়। এবং দ্বিতীয়ত আমরা শীঘ্রই আরেকটু করবো যে আমরা উইল ওয়াচ আউট, 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটারাল আছে কিনা, এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে। এবং আমরা দেখব যে কোনো ধরনের অ্যাবিউজ ইন লেন্ডিং হয়েছে কিনা আমরা নিজেরা তদন্ত করে। প্রতারণা ও ভুয়া এজেন্সির মাধ্যমে রাশিয়াতে কাজের কথা বলে বিদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতা সহ 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল র্যাব 4-এর একটি দল দারুস-সালাম থানাধীন একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে 4 জনকে গ্রেফতার করা হয়। সকালে ব্রিফিংয়ে র্যাব 4 জানায়, অভিযুক্তরা নিজেদের এজেন্সির মাধ্যমে সকল চুক্তি সম্পন্ন করলেও অন্য একটি এজেন্সির ব্যানারে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সাথে হাত মিলায়। তারা ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় বেতনের রাশিয়াতে কাজ দেওয়ার নাম করে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং গ্রাম থেকে যুবকদের বাছাই করে, অতঃপর তাদের কাছ থেকে ভিসা মারফতে মোটা অঙ্কের টাকা দাবি করত। বরিশালের বাকেরগঞ্জে পূর্বাঞ্চলের কারখানা নদীর উপর সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় হাজারো মানুষকে। নদী পারাপারের নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষদের। বর্ষা মৌসুমে নদীটি উত্তাল হওয়ায় ট্রলার ডুবির ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। স্থানীয়দের দাবি দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে। প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা কারখানা নদী। স্থানীয়দের কাছে এটি শুধু একটি নদী নয়, ভয়, ঝুঁকি আর মৃত্যুর আরেক নাম। বর্ষা মৌসুম এলেই উত্তাল ঢেউ আর প্রবল স্রোতে এই নদী হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। প্রবল স্রোত আর খরস্রোতা পানির তোড়ে প্রায়ই ঘটে ট্রলার ডুবির ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন অনেকেই।
নদীর এক প্রান্তে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ ডুবোচরের কারণে ভাটার সময় ট্রলার চলাচল বা ভেড়ানো হয়ে পড়ে চরম কষ্টকর। এখানে হলো আপনার বাউফল, কালাইয়া, দশমিনা এই দক্ষিণ অঞ্চলের অনেকগুলো উপজেলা এটার সাথে সম্পৃক্ত। মানুষের আর কি প্রাণের দাবি যাতে এখানে একটা সেতু হয়। এই বাউফল থানার লোক সব এই জায়গায় চলাফেরা করে। স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী, কর্মজীবী সহ উপজেলার লাখো মানুষ প্রতিদিন এই নদী পার হন জীবন হাতে নিয়ে। জরুরি মুহূর্তে অসুস্থ রোগী নিয়ে বরিশাল হাসপাতালে যাওয়া যেন এক দুঃস্বপ্ন। অনেক কষ্ট হয়, তুফান, অনেকে ভয় পায়, চড়তে পারে না। তুফানে উল্টে মারাও গেছে। ফেরি হইতো তাহলে ভোগান্তিটা থাকতো না। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সেতু নির্মাণের দাবি জানানো হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। অথচ একটি স্থায়ী সেতুই পারে লাখো মানুষের জীবন ঝুঁকি কমাতে। এমনই একটা দুর্ভাগা এলাকা যা আমরা কোনোদিনই মানুষের সার্বিক সহযোগিতা পাই না। খাওয়ার জন্য রাত 10টা 11টা পর্যন্ত আমাদের বসে থাকা লাগে। এই নদীর ওপর সেতু নির্মিত হলে বরিশাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ আরও সহজ হবে। বিষয়টি অনুধাবন করে এর আগেও আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ফিজিবিলিটি স্টাডিও করা হয়েছে। তবে বর্তমানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এরকম এই বিষয়ে কোনো আমরা সিদ্ধান্ত পাইনি। এদিকে ফেরির ব্যবস্থা করার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিঠি পাঠিয়েছি সড়ক ও জনপথ বিভাগে, সেখানে আমরা যাতে আপাতত একটা ফেরির ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইতিমধ্যে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। দীর্ঘদিনের ভোগান্তি আর প্রাণহানির ইতিহাস পেছনে ফেলে এখন এলাকাবাসীর একটাই দাবি, সেতু নির্মাণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দাবি আদায়ে কুমিল্লা নগরীর 3টি বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে কুমিল্লা বাস মালিক সমিতি। এতে কুমিল্লা নগরী সহ জেলার প্রায় 40টি সড়কে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা এবং চকবাজার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, চাঁদপুর সহ অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ থাকে। জানা গেছে, জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা চাঁদপুর সড়কে আইডি পরিবহন চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরিবহন নেতাদের দাবি, কুমিল্লা নগরীর 3টি বাস টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার বাস এবং মিনি বাস চলাচল করে। তবে আইডি পরিবহন যথাযথ রুট পারমিট ছাড়াই টার্মিনাল ব্যবহার করতে চাইছে। এই দ্বন্দ্বেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোরের আলো ফুটতেই জমে ওঠে ভোলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র সামরাজঘাট। গভীর সমুদ্র থেকে রাতভর মাছ ধরে ফিরছে একের পর এক ট্রলারে ভিড়, মাছ নামানোর ব্যস্ততা আর আড়ত জুড়ে দরদাম, সব মিলিয়ে সকালের ঘাট যেন উৎসবের আমেজ। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন শামসরাবিদ উচ্ছ্বাস। আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে ভোলার চরফ্যাশনের সামরাজ মাছঘাট। সারা বছর ব্যস্ততা থাকলেও ডিসেম্বরের শুরুতে ভোর থেকে সকাল 11টা পর্যন্ত ঘাটের চিত্র যেন একেবারেই আলাদা। এবার মাছের পরিমাণ তুলনামূলক বেশি হলেও মিলছে না কাঙ্ক্ষিত বড় ইলিশ। আড়তগুলোতে দেখা যায় 300 থেকে 500 গ্রাম ছোট ইলিশের আধিক্য। জেলেদের দাবি, বিগত কয়েক বছর ধরেই গভীর সমুদ্রে সরে যাচ্ছে বড় ইলিশ। ফলে ছোট মাছ পেলেও লাভ কম হয়, আর্থিক টানাপোড়েন বাড়ছে তাদের। শীতকালে বিভিন্ন গেরের মাছগুলা ধরা হয়, এতে গেরের যে জিওল মাছগুলা অনেক তো হয়, এই কারণে ইলিশ মাছটার, সাগরের মাছটার দাম একটু কম থাকে দিনে। বাজারে অত্যন্ত খারাপ, মাছ বেচতে বহুত কষ্ট পাওয়া যায়, এমনকি আমরা লাভ একটু কম, লোকসানও বেশি। কই মাছ, বিভিন্ন শোল, টাকি মাছটা বিভিন্ন জায়গা থেকে আসে, এই জন্য আমাদের নদীর মাছটা একেবারে দাম কম। অন্যদিকে আড়তদার ও ব্যাপারীরা বলছে, বর্তমানে বাজার সয়লাভ ছোট ইলিশ, পোয়া, লইট্টা, ছুরি, কাচকি সহ নানা মৌসুমি মাছে। মাছ ছোট হওয়ায় দামও তুলনামূলক কম। ঘাটের থেকে কিনা বিভিন্ন বাজারে পাইকারি হিসাবে বেচা কিনা করি, কোন সময় তো যে রেটের ভিত্তি করে বেচা কিনা করতেছি আর কি। জিলের মাছ, পুকুরের মাছ, বিভিন্ন মাছের কারণে এই নদীর মাছটার চাহিদা একটু বর্তমানে কম, এজন্য জেলেদের ভিতরে হতাশা কাজ করতেছে। বড় ইলিশ না মিললেও ছোট মাছের যোগানে সামরাজঘাটে ব্যস্ততা কমেনি। জেলেদের আশা, মৌসুমের শেষ ভাগে আবারও ফিরবে কাঙ্ক্ষিত বড় ইলিশ। শামসরাবিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।